সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি সরকারি সাহিত্য বাড়িয়া কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে। আমি বুলবুল আহমেদ, প্রভাষক জীববিজ্ঞান। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমাদের আজকের ক্লাস জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যে একটি টপিক কোষ চক্র, সেই কোষ চক্র আমরা গত ক্লাসে পড়েছিলাম কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজন কত প্রকার এবং এগুলোর সংজ্ঞা পড়েছিলাম। আমরা আজকে কোষ চক্র পড়ব, কারণ কোষ চক্র, কোষ বিভাজন এগুলো আসলে পর্যায়ক্রমিকভাবেই আসবে বা আসে। এই জন্যই আজকে যে কোষ চক্র পড়ব সেটি আসলে গুরুত্বপূর্ণ ওই জন্যই। তো মানুষের জীবনচক্র বা কোনো একটি প্রাণীর কিন্তু জীবনচক্র আছে, জন্ম আছে, মৃত্যু আছে, ঠিক কোষের এরকম একটি জীবনচক্র রয়েছে। তো সাধারণভাবে বলতে গেলে এই জীবনচক্রটাই তো কোষের জীবনচক্র বা কোষ চক্র। তো আমরা যদি দেখি যে একটি কোষ কীভাবে সৃষ্টি হয়, একটি কোষ সৃষ্টি হয় মাতৃকোষের বিভাজনের মাধ্যমে। সেই মাতৃকোষটি বিভাজনের মাধ্যমে একটি কোষের সৃষ্টি হলো, সেই কোষ পরবর্তীতে কী হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। পরবর্তীতে এই কোষটি বা বৃদ্ধিপ্রাপ্ত কোষটি কিন্তু বিভাজিত হয়ে আবার অপত্য কোষের সৃষ্টি করে। তো এখানে কি ঘটে, একটি কোষের সৃষ্টি হয়, একটি কোষের বৃদ্ধি হয়, আবার ওই কোষটি কিন্তু পরবর্তীতে বিভাজিত হয়। অর্থাৎ কোষ চক্র কাকে বলে তার যদি সংজ্ঞা বলা যায় তাহলে কি হয়, একটি কোষের সৃষ্টি, কোষটির বৃদ্ধি এবং বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হবে কিন্তু কোষ চক্র। তাহলে কোষের কি হয়, প্রথমে সৃষ্টি হয়। সৃষ্টি কিভাবে হয়, কারণ মাতৃকোষের বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। এই কোষটি পরবর্তী কি হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। পরবর্তীতে এই বৃদ্ধিপ্রাপ্ত কোষটি কি হয়, বিভাজিত হয়। বিভাজিত হয়ে কি হয়, বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে। বিভাজিত হওয়া বা বিভাজন, আচ্ছা, কি হয়, অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে এই যে তিনটি কাজ, সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজিত হওয়া, এই তিনটি কাজ একটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, যে চক্রটিকে বলা হবে কোষ চক্র। এই চক্রটি প্রথমে উপস্থাপন করেন বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক। তো এই জন্য এই চক্রটিকে হাওয়ার্ড এবং পেল চক্র বলা যেতে পারে, কোষ চক্র। এখন আমরা এই বইতে আমরা এই টপিকসে বা কোষ চক্র পড়তে গিয়ে আমরা দেখলাম যে কোষ মানবদেহে কতগুলো, একটি মানবদেহে কতগুলো। তো বলা হচ্ছে একটি মানবদেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য দরকার রয়েছে। এখন এই কোষের বিভাজন, আমরা যে কোষ বিভাজন আমরা অধ্যায়টি পড়ছি, সব কোষ কি বিভাজিত হয়? সব কোষ কিন্তু বিভাজিত হয় না। যেমন এক্সাম্পল হতে পারে পেশি কোষ, তারপরে নার্ভ টিস্যু, নার্ভ কোষ, স্নায়ু কোষ। তারপর একটি থাকতে পারে কি, উদ্ভিদের ক্ষেত্রে কিছু কিছু কোষ কিন্তু কখনই বিভাজিত হয় না। আর মানবদেহে আমাদের আরেকটি যে আছে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকা কিন্তু বিভাজিত হয় না। আচ্ছা, যাই হোক, তাহলে এই কোষ চক্র যে আমরা পড়ছি, সেই কোষ চক্রের মধ্যে আমরা 3 ধরনের কোষ বিভাজন করেছি। আমরা করেছি অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। তাহলে এখানে কিন্তু তাহলে এই কোষ চক্রের কি অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস 3 ধরনের কোষের বিভাজনের কি কথাগুলো কি আসবে? না, 3 ধরনের কথা বা 3 ধরনের কোষ বিভাজনের কথা এখানে আসবে না। আসবে শুধু মাইটোসিস কোষ বিভাজনের কথা। অর্থাৎ কোষ চক্রে শুধু মাইটোসিস কোষ বিভাজন কি বিবেচনায় নেওয়া হয়। তাহলে আমরা কোষ চক্র কাকে বলে এটি আমরা জানলাম। এখন আমরা ফিরে যাই, এই কোষ চক্রকে কয়টি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। কোষ চক্রকে দুটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। দুটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। একটি হলো, এখানে দেখা যাচ্ছে মাইটোসিস দশা। আমরা একে মাইটোটিক দশাকে সংক্ষেপে এম ফেজ বলা যেতে পারে। তাই আমি ইংরেজিতে এম ফেজ লিখি। এম ফেজ বা এম দশা, এম পর্যায় বা এম ফেজ। আর দুটি পর্যায়ে যেতে ভাগ করেছে। 2 নম্বর পর্যায়টা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস
এখন আমরা যদি সংজ্ঞায় আমাদের সংজ্ঞা প্রয়োজন, এম ফেজ বা মাইটোটিক ফেজ কাকে বলে? এম ফেজ বা মাইটোটিক ফেজ হলো কোষের বিভাজনরত অবস্থা। কোষের বিভাজনরত পর্যায় বা কোষের বিভাজনরত অবস্থাকে বলা হবে কি? মাইটোটিক দশা বা মাইটোটিস ফেজ। এখন এটি সময় কতক্ষণ প্রয়োজন হয়? একটি কোষ চক্রে যতখানি সময়, যদি শতকরা অর্থাৎ কোষ চক্রের মোট সময়ের 5 থেকে 10 ভাগ সময় লাগে হলো মাইটোটিক ফেজে, আর বাকি 90 থেকে 95 ভাগ সময় লাগবে হলো ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়ে। তাহলে আমরা এম ফেজ কাকে বলে? আমরা বললাম যে ফেজ এম ফেজ কোষ চক্রের একটি ফেজ যেখানে কোষের বিভাজনরত অবস্থা, অর্থাৎ কোষের বিভাজনরত অবস্থাকেই এম ফেজ বলা হয়। এখন আমরা যদি আসি ইন্টারফেজ কি, তাহলে ইন্টারফেজের সংজ্ঞা এইভাবে দাঁড়াতে পারে, কোষ চক্রের কোষের প্রস্তুতি পর্যায়কে, কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়কে বলা হয় ইন্টারফেজ, অথবা অন্যভাবে বলা যায় দুটি মাইটোটিক ফেজের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থাকে বলা হবে ইন্টারফেজ। এর বিভাজনরত কিন্তু পর্যায় বা অবস্থা, আর এই ইন্টারফেজ কিন্তু অবিভাজনরত অবস্থা, অর্থাৎ এখানে কোনো বিভাজন ঘটবে না, মানে এইভাবে ভাগ করা হয়েছে আর কি। এই পর্যায়ে গিয়ে কোষের বিভাজন হয়, আর তার যে বাকি পর্যায় বা আগে বা পরে, এই পর্যায়টা কি হবে? অবিভাজনগত অবস্থা বা ইন্টারফেস। তাহলে এই সময় লাগে, এই অবস্থায় সময় লাগে মোট সময় 90 থেকে 95 ভাগ, আর এটাতে 5 থেকে 10 ভাগ। আচ্ছা, এখন আমরা যদি ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়, এই প্রস্তুতি পর্যায়কে কয় ভাগে ভাগ করা যায়? প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেসকে তিনটি উপপর্যায়ে বিভক্ত করা যায়। এগুলো হলো, বইতে কিন্তু দেওয়া আছে, ওখান থেকে ভালোভাবে পড়ে নেবে। একটি হলো জি দশা, বা জিতে আসলে গ্যাপ বোঝাচ্ছে, গ্যাপ 1। 2 হচ্ছে এস দশা, এস মানে ইংরেজি কিন্তু সিনথেসিস, সিনথেসিস মিনিং কি? কোনো কিছু তৈরি করা বা সংশ্লেষ করা বোঝায়। হ্যাঁ, সংশ্লেষ। এখন কি সংশ্লেষ পরবর্তীতে আসতেছি। এস দশা। 3 নম্বরটা কি হবে? জি2 দশা, জি2 দশা বা গ্যাপ 2। চিত্র দেখা যাচ্ছে ইন্টারফেস পর্যায়, ইন্টারফেস দশা। এখানে কি হবে? 3টি দশা ভাগ করা হয়েছে, 1, 2 এবং 3। জি1 দশা, এস দশা এবং কি জি2 দশা। এখন আমরা যদি জি1 দশা নিয়ে কথা বলি, তাহলে আসলে এই 3টি দশাই কিন্তু প্রস্তুতি পর্যায়, অবিভাজনরত অবস্থা কিন্তু, বা বিভাজনের আগের অবস্থা, আগের পর্যায় বা আগের দশা। এখন জি1 দশা নিয়ে যদি বলা যায়, জি1 দশা, তাহলে এই জি1 দশায় বলা হচ্ছে একটি কোষ বিভাজিত হবে কি হবে না তা এই জি1 দশায় নির্ভর করে। একটি কোষ বিভাজিত হবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় জি1 দশায়। এই জি1 দশায় প্রয়োজনীয় প্রোটিন, তারপরে ডিএনএ, আরএনএ, এগুলো অনুলিপনের জন্য যে উপাদান প্রয়োজন সেই উপাদানগুলো এই জি1 দশায় উৎপাদন হয়। অর্থাৎ আমি বলছি, ডিএনএ কিন্তু উৎপাদন হয় না, অনুলিপন হয় না, আরএনএও অনুলিপন হবে না, কোনো প্রোটিনও তৈরি হবে না। হবে কি? প্রয়োজনীয় প্রোটিনগুলো, ডিএনএ এবং আরএনএ, এগুলো যে অনুলিপনের জন্য যে প্রয়োজনীয় উপাদান সেই উপাদানগুলো তৈরি হবে, কিন্তু অর্থাৎ ওই বিষয়টা কি, ওই জিনিসটাই কিন্তু তৈরি হচ্ছে না, ওই জিনিসটার জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেই উপাদানগুলো তৈরি হচ্ছে কি কোথায়? জি1 দশা। তাহলে জি1 দশা এই বৈশিষ্ট্য তো আমরা জানলাম। তাহলে আরেকটা কি বৈশিষ্ট্য আগে বলেছি, যে একটি কোষ বিভাজিত হবে কিনা তার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই জি1 দশায়। তাহলে জি1 দশা আমরা মোটা দাগে দুটি কিন্তু কাজ বলতে পারি। একটি হলো একটি কোষ বিভাজিত হবে কিনা সেটির সিদ্ধান্ত গৃহীত হয়, এবং দ্বিতীয় হলো, দ্বিতীয় নাম্বারটি হলো কি, প্রয়োজনীয় প্রোটিন, ডিএনএ, আরএনএ অনুলিপনের জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো এই জি1 দশায় উৎপাদন হয়। এরপর আছে এস দশা।
থেকে আমরা কি বলেছি, আসলে এস দশা সিনথেসিসের সংক্ষেপে এস লেখা হয়েছে। সিনথেসিস মানে সংশ্লেষ। তাহলে কি সংশ্লেষ হয় আমরা এভাবে করবো, সংশ্লেষ হয়। তাহলে এটাকে আমরা বলেছিলাম যে ডিএনএ আরএনএ অনুলিপন এবং অন্যান্য প্রোটিনের জন্য গঠনের জন্য যে প্রয়োজনীয় উপাদান তৈরি হয় সেই উপাদান হবে জীবন দশায়। তাহলে এই দশায় কি হবে, ওইগুলি তৈরি হবে, অর্থাৎ ডিএনএ কি হয় এখানে অনুলিপন হয় এই এস দশায়। এই জন্য এটাকে কিন্তু সিনথেসিস দশা বা এস দশা বলা হচ্ছে। ডিএনএ এখানে অনুলিপন হবে। ডিএনএ কেন অনুলিপন হবে, কারণ আমরা জানি এটি কোষ যখন বিভাজিত হয় তখন কিন্তু তার আগে কোষের ডিএনএকে কিন্তু অনুলিপন হতে হয়, অর্থাৎ একটি ডিএনএ থেকে কিন্তু দুটি ডিএনএতে পরিণত হতে হয়। তো সেই কাজটি কিন্তু এস দশায় হয়, অর্থাৎ আমরা বলবো এস দশা ডিএনএ অনুলিপন হবে। আচ্ছা, জি2 দশা বা গ্যাপ 2, তার আগে একটু বলে নিই, যেটা বলতে ভুলে গেছি, জীবন দশার সময় কতখানি লাগবে, মোট সময় 30 থেকে 40% জীবন দশায়। আর এস দশায় কত সময় লাগবে সেটা হলো 30 থেকে 50% মোট সময়ের। আর জি2 দশায় আমরা এখন যেটা আলোচনা করছি, জি2 দশায় সময় লাগবে 10 থেকে 20% সময়। এখন এই জি2 দশায় কি হয়, জি2 দশায় যেটা হয় তার আগে আমরা একটু বলে নিই, তোমরা মাধ্যমিকে পড়েছ, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীতে পড়েছো যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখছি কি স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। তো সেই স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার জন্য কি প্রয়োজন হয়, স্পিন্ডল তন্তু প্রয়োজন হয়। সেই স্পিন্ডল তন্তু কিন্তু মাইক্রোটিবিউলস নিয়ে গঠিত হয়। তো আমরা কি এখন বিষয়টা কি দাঁড়ালো যে মাইটোসিস বিভাজন যে হবে সেখানে তো আমার স্পিন্ডল যন্ত্রের দরকার আছে, স্পিন্ডল তন্তুর দরকার আছে। তাহলে এই স্পিন্ডল তন্তু আবার কি তৈরি, যেহেতু মাইক্রোটিবিউলস তৈরি, সো এই জি2 দশায় কি হবে, ওই মাইক্রোটিবিউলস তৈরি হবে। কারণ কি, কারণ আমার তো এই জি2 দশার পরপরই তো মাইটোসিস দশায় আমরা প্রবেশ করব। এজন্য কি হবে, জি2 দশায় কি হবে, মাইক্রোটিবিউলস তৈরি হবে। টিউবিউল, এই মাইক্রোটিবিউল থেকে কি হবে, স্পিন্ডল তন্তু। তাই না? আর স্পিন্ডল তন্তুগুলো কি করবে, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে। আচ্ছা, তাহলে আমরা কি হবে, মাইক্রোটিবিউলস তৈরি হবে জি2 দশায়। এখন এই মাইক্রোটিবিউলস তৈরির জন্য কি দরকার, সেন্ট্রোসোম। তো এখানে যেটা ঘটে, সেই সেন্ট্রোসোম একটি থেকে দুটি সেন্ট্রোসোমে বিভক্ত হয় বা দুটি সেন্ট্রোসোম তৈরি হয় এবং এই সেন্ট্রোসোমগুলি পরবর্তীতে মাইক্রোটিবিউল তৈরি করে। তাহলে আমরা আবার যদি বলি জি2 দশায় কি হয়, জি2 দশায় মাইক্রোটিবিউলস তৈরি করে। মাইক্রোটিবিউলস তৈরি হয় কিভাবে, সেন্ট্রোসোমের বিভাজনের মাধ্যমে। অর্থাৎ সেন্ট্রোসোম একটি সেন্ট্রোসোম থেকে দুটি সেন্ট্রোসোম বিভক্ত হয় এবং সেইভাবে পরবর্তীতে ওই সেন্ট্রোসোমগুলো মাইক্রোটিবিউলস তৈরি করে। এবং কেন তৈরি করবে মাইক্রোটিবিউলস, কারণ আমরা পরবর্তীতে যে ফেজ আমাদের জি2 দশার পরেই আমাদের যে মাইটোসিস দশা, সেই মাইটোসিস দশা বা মাইটোসিস কোষ বিভাজনে আমাদের স্পিন্ডল যন্ত্রের প্রয়োজন আছে। সো তার আগেই যে প্রস্তুতি, কারণ এটাকে প্রস্তুতি পর্যায়ে বলা হয়, তার আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হিসেবে আমরা কি তৈরি করে, জি2 দশায় মাইক্রোটিবিউলস তৈরি করে। কিসের জন্য, স্পিন্ডল তন্তু তৈরির জন্য। স্পিন্ডল কেন তৈরি হবে, স্পিন্ডল যন্ত্র প্রয়োজনে। তাহলে আমরা মোটামুটি এই পর্যায়ে ইন্টারফেসের যে তিনটি পর্যায় বা দশা, জি1 এস, জি2 গ্যাপ 1 এস দশা, গ্যাপ 2 দশা, এই বিষয়টা আমরা মোটামুটি কিন্তু এখন শেষ করলাম। তোমরা বই পড়ে আর একটু ক্লিয়ার হয়ে নেবে। এরপরে যদি আমরা পড়ি তাহলে এরপরে কি আছে, এরপরে পড়তে হবে ইন্টারফেসের গুরুত্ব। ইন্টারফেসের গুরুত্ব, তাহলে ইন্টারফেসের গুরুত্বে আমরা দেখলাম কি দেখা যেতে পারে। ইন্টারফেসের গুরুত্বে, ইন্টারফেসের গুরুত্ব তো একটি আমরা প্রথমে বলেছিলাম যে জীবন দশায় কি হয়, একটি কোষ বিভাজিত হবে কিনা সেই সিদ্ধান্ত গৃহীত হয় জীবন দশায়। তাহলে আমরা এখানে লিখতে পারি কোষ বিভাজনের সিদ্ধান্ত
গৃহীত হয়। ঠিক আছে, কোষ বিভাজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আবার এর জীবন দশা আবার কি বলেছিলাম, যে ডিএনএ, আরএনএ এবং প্রয়োজনীয় প্রোটিন তৈরির যে উপাদান, সেই উপাদানগুলো তৈরি হয়। তাহলে আমরা এখানে লিখতেই পারি, সেটা হলো কি, পরবর্তী কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ডিএনএ, আরএনএ পুনর্লিপনের উপাদান তৈরি হয়। এটা আমরা কোথায় পড়েছিলাম? আমরা কিন্তু জীবন দশার ক্ষেত্রে এই বিষয়টা পড়েছিলাম, যে পরবর্তী কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ডিএনএ এবং আরএনএ উপাদানগুলো তৈরি হয় জীবন দশা। আচ্ছা, আমরা এরপরের গুরুত্বের কথা যদি বলি, তাহলে আমরা আসি এস দশা। এস দশা আমরা কি দেখেছিলাম? এস দশা দেখেছিলাম ডিএনএ পুনর্লিপন হয়। আমরা প্রতিটি দশায় যে কাজগুলো করেছিলাম, সেই কাজগুলো আসলে একসাথে করলেই কিন্তু টোটাল যে ইন্টারফেস, সেই ইন্টারফেসের গুরুত্বগুলো লেখা যাচ্ছে। ডিএনএ পুনর্লিপন হয়। এরপরে 4 নম্বর কি হতে পারে? আমরা দেখেছি জিটি দশায় কি দেখেছি, স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু তৈরির জন্য যে মাইক্রোটিউবুল, সেই মাইক্রোটিউবুল কিন্তু তৈরি হয় কোথায়? জিটি দশায়। তাহলে আমরা লিখতে পারি স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবুল তৈরি হয়। তৈরি হয়। 5 নম্বরে আমরা কি লিখতে পারি? 5 নম্বরে আমরা লিখতে পারি আচ্ছা, আমরা জিটু দশার একটা কাজ কিন্তু ছিল, সেটা হচ্ছে এটিপি তৈরি হয়। এটিপি তৈরি হয়। এটিপি কেন তৈরি হয়? কারণ কোষ বিভাজনের জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তি তো এটিপি থেকেই আসবে, এবং সেটা কিন্তু আসলে ওই জিটু দশাতেই সৃষ্টি হয়, ওটা তখন আসলে বলা হয়নি। তো তাহলে কি হবে? এটিপি তৈরি হয়। আরেকটা কি হবে? আরেকটা হলে একদম সর্বশেষ যেটা যদি বলা হয়, বইতে আছে, ইন্টারফেস পর্যায়ে যদি না থাকে, মানে এই কোষ চক্রে কি দেখো, ইন্টারফেস, তারপরে মাইটোসিস দশা, ইন্টারফেস পর্যায়ে যদি না থাকে, তাহলে কি হবে না? মাইটোটিক দশা হবে না, বা মাইটোসিস কোষ বিভাজন হবে না। আর মাইটোসিস কোষ বিভাজন যদি না হয়, তাহলে নতুন কোষের সৃষ্টি হবে না। নতুন কোষের সৃষ্টি না হলে কোষের বৃদ্ধি ঘটবে না, কি হবে? ক্ষয়পূরণ ঘটবে না। ফলে কি হবে? নতুন কোনো জীবেরও কিন্তু একসময় সৃষ্টি হবে না। তাহলে কি বলবো? লেখা যেতে পারে যে ইন্টারফেস পর্যায়ে না থাকলে, কি হবে না? মাইটোসিস বিভাজন হবে না, ফলে নতুন জীবের সৃষ্টি হবে না বলা যায়। নতুন জীবের সৃষ্টি হবে না। এই দুটা কাজ ছিল কোন পর্যায়ে বা কোন দশার? জীবন দশার। এই দুটি কাজ ছিল কোন দশার? আচ্ছা সরি, এই একটি কাজ ছিল কোন দশার? এস দশার। তাহলে এটা G1
এস দশায় এবং এই দুটি কাজ ছিল কোন দশায়? G2 দশার। অর্থাৎ প্রত্যেকটা দশার যদি আমরা আলাদাভাবে কাজ জানি কিন্তু তাহলে কিন্তু ইন্টারফেসের যে গুরুত্ব সেটা কিন্তু লেখা যাচ্ছে। অর্থাৎ ইন্টারফেসের গুরুত্বের জন্য আলাদাভাবে কিন্তু পড়তে হচ্ছে না, সেটা বলতে চাচ্ছি। আর এটা তো ওভারঅল, হ্যাঁ, ওভারঅল মানে সমস্ত পর্যায়ের কথাই বলা হচ্ছে। অর্থাৎ ইন্টারফেসের যে ওভারঅল গুরুত্ব সেই ওভারঅল গুরুত্বের কথা বলা হচ্ছে। এখন আমাদের তাহলে কি হলো, ইন্টারফেসের গুরুত্ব শেষ হয়ে গেল। এরপরে যেটা বাকি থাকে কোষ চক্রের গুরুত্ব। পুরো যে কোষ চক্র সেই কোষ চক্রের গুরুত্ব থাকে। তো আমরা এখানে বইতে আছে তোমরা পড়ে নিতে পারবে, শুধু আমি বলছি এটা এরকম যে আমরা কোষ চক্রে কি দেখি? কোষ চক্রে দেখি ইন্টারফেস, তারপরে মাইটোসিস দশা বা মাইটোসিস কোষ বিভাজন। তো ইন্টারফেস পর্যায়ে যদি না থাকে, এভাবে লেখা যাবে, ইন্টারফেস পর্যায়ে না থাকলে বা কোষ চক্র না থাকলে কি হবে না, এককোষী বা বহুকোষী জীবের বংশবৃদ্ধি কিন্তু হবে না। কেন, কীভাবে হবে? কারণ হচ্ছে আমার ইন্টারফেস পর্যায়ে নাই, কোষ চক্রই নাই, সেক্ষেত্রে আমার তো এই পরীক্ষাগুলো সম্পূর্ণ হবে না। আচ্ছা, এরপরে তার কী হবে, এককোষী এবং বহুকোষী জীবের কিন্তু বংশবৃদ্ধি সম্ভব নয় যদি কোষ চক্র না থাকে। এরপরে আর কি বলা যেতে পারে? এরপরে বলা যেতে পারে হলো যে এই যে ইন্টারফেস পর্যায়, এই ইন্টারফেস পর্যায়ের পরবর্তী কি হয়, মাইটোসিস পর্যায়। এই মাইটোসিস পর্যায়ে যদি না থাকে সেক্ষেত্রে কি হবে না, যে একটি জীবের বংশবৃদ্ধি, তার গঠন, তার ক্ষয়পূরণ, তার প্রজনন, এগুলো কিন্তু সম্ভব হবে না যদি মাইটোসিস না থাকে। আচ্ছা, এরপরে কি বলা যায়, এই কোষ চক্র কিন্তু একটি স্বাভাবিক চক্র এবং নিয়ন্ত্রিত চক্র। অর্থাৎ একটি নিয়ন্ত্রণের মাধ্যমে এই কোষ চক্র কিন্তু ঘটে থাকে, যার ফলে পরবর্তীতে বিভাজন ঘটে, একটি নতুন বিভাজন ঘটে এবং এর ফলে একটি নতুন বা অপত্য কোষের সৃষ্টি হয়। তো যদি স্বাভাবিক প্রক্রিয়ায় যদি ব্যাঘাত ঘটে তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে, এবং অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে আমরা জানি যে এটা পরবর্তী কী হয়, ক্যান্সার হয়। সো আমরা জানি যে ক্যান্সারের মৃত্যু অবধারিত। তার মানে কী হচ্ছে, যে কোষচক্র যদি স্বাভাবিক কোষচক্র না থাকে তাহলে কিন্তু একটি জীব ক্যান্সারে আক্রান্ত হয় বা হবে। তো আপাতত আমাদের আজকের আলোচনার বিষয় এই ছিল। আমরা আজকে পড়লাম কোষচক্র কী, কোষচক্র প্রধান দুটি পর্যায়, ইন্টারফেস এবং মাইটোটিক ফেস বা মাইটোসিস। এরপর আমরা কি পড়লাম, ইন্টারফেসের যে উপপর্যায় তিনটি, G1, S এবং G2 দশা, আমরা সেগুলোর কাজ পড়লাম। এরপরে আমরা কি হলাম, ইন্টারফেসের গুরুত্ব পড়লাম। তারপরে সার্বিকভাবে আমরা কি পড়লাম, কোষ চক্রের গুরুত্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। তোমরা বাসায় বই থেকে এগুলো পড়ে নিবে, না বুঝলে কমেন্টস করবে। আর আগামী ক্লাস যথাসময়ে অনুষ্ঠিত হবে সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো। খোদা হাফেজ।